স্বাগতম দর্শক, জামানস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং বেশ কয়েকটি সভায় বা সংসদেও তিনি বলেছেন। অবশ্য কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে তাকে যথাযথ সম্মান এবং রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত বলেই অন্তত সভ্য সমাজ, সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি কালচার আমাদেরকে শেখায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কোলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ওই কোলাঙ্গারকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। তার এই ধরনের আনঅ্যাকসেপ্টেবল এবং রুচি বিবর্জিত কথাবার্তার ব্যাপারে দেশের সুশীল সমাজ, গণতন্ত্র মানা মানুষ, আমরা যারা সমালোচনা করি, কথা বলি বিভিন্ন মিডিয়ায়, অনেকভাবেই আকারে ইঙ্গিতে, কেউ সরাসরি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে সরাসরি অন্তত আমি বলতে পারি 10টি চ্যানেলে বা 10টি জায়গায় অ্যাটলিস্ট আমি বলেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার এই ভাষাগুলা কেন পরিবর্তন করেন না, সেটা অবশ্যই তার একান্তই নিজস্ব ব্যাপার। তার এটা নিশ্চয়ই তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন মহিলা। তিনি কেন এই ভাষাগুলো ব্যবহার করেন এবং তারেক রহমানকে কুলাঙ্গার আখ্যায়িত করেছেন, কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি জনাব তারেক রহমান সাহেব কখনো শেখ হাসিনা ওয়াজেদকে কুলাঙ্গার বলেছে। এবং আমি আশা করব জনাব রহমান এই ধরনের কথা না বলার জন্য। কারণ রাজনীতিতে আপনার সমালোচনা থাকতেই পারে, কারো দোষ ত্রুটি নিয়ে আপনার কথা থাকতেই পারে, কিন্তু এ ধরনের শব্দ পরিহার করা উচিত। যাই হোক দর্শক, আসি মূল কথায়। তিনি তার বক্তব্যে বলছেন জনাব তারেক রহমানকে দেশে নিয়ে সাজা কার্যকর করবেন। যদিও এই বিচার নিয়ে প্রশ্ন আছে, এই বিচার কতটুকু নিরপেক্ষ হয়েছে না হয়েছে আমি সেই আলোচনা এই ভিডিওতে বেশি যাব না দর্শক। তবে তিনি যে বলছেন তাকে দেশে নিয়ে যেতে পারবেন, তিনি আদৌ আসলে পারবেন কি পারবেন না, আইন কি বলে এবং ব্রিটিশ আইন কি বলে, এবং ব্রিটিশ এবং যেহেতু বাংলাদেশ একটি কমনওয়েলথ কান্ট্রি, অর্থাৎ ব্রিটিশরাই আমাদেরকে রুল করেছিল এক সময়, সেই হিসাবে তিনি আদৌ পারবেন কি না এবং এখানে তাকে নিয়ে যেতে হলে কি কি আইনি ব্যারিয়ারগুলো আসতে পারে এবং এদেশের আদালত, সরকার, হিউম্যান রাইটস, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কি কি জিনিস বিবেচনা আনতে পারে, আমি সেটা নিয়ে একটু কথা বলবো দর্শক এই ভিডিওতে। দেখুন, প্রথমেই তিনি বলছেন যে তারেক রহমানকে দেশে নিয়ে সাজা কার্যকর করবেন। খেয়াল করবেন দর্শক, তার মানে হচ্ছে এখানে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশের এক ধরনের এক্সট্রাডিশন চুক্তি হতে হবে। এক্সট্রাডিশন বা এটাকে যদি আমি বলি বিচারের জন্য প্রত্যর্পণ বা বিচারিক রায় কার্যকরের জন্য প্রত্যর্পণ করা কোনো অপরাধীকে তার সংশ্লিষ্ট দেশে। এখানে যখন আপনি কাউকে পাঠাতে যাবেন, প্রথমেই এই সকল দেশে আপনারা জানেন যে মৃত্যুদণ্ডের আইন রহিত করা আছে। তখন যেটা করতে হবে বাংলাদেশ সরকারকে, তারা কি করবেন, ব্রিটিশ হোম মিনিস্ট্রিতে বা ব্রিটিশ সরকারের হোম অফিসে তারা অ্যাপ্লাই করবেন তারেক রহমানকে দেশে ফেরত নেবার জন্য। হোম অফিস সেটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর তারা প্রথমেই দেখবে যেটা, যে তাকে বাংলাদেশে ফেরত পাঠালে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা। যদি মৃত্যুদণ্ডের তারা ন্যূনতম কোনো সম্ভাবনা খুঁজে পায়, তাহলে সাথে সাথে সেটা আমি মনে করি তারা আইনিগতভাবেই বলবে এবং তারা নীতিগতভাবে যেটা সমর্থন করে না, তারা কী করবে, অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেবে। প্রথম কন্ডিশন। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের তো সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়নি। এখন বাংলাদেশে নেবার পরে আপনারা দেখেছেন যে অনেকগুলো রায় আমরা দেখি, লোয়ার কোর্ট একটা দিলে হায়ার কোর্ট আরেকটা দেয়। সেটা পরিবর্তন হতে পারে। এখন সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা, সেটার কারণে তাকে এখান থেকে নিয়ে গিয়ে তার যে সাজা দেওয়া হয়েছে, যদিও আমি আগেই বলে দিচ্ছি দর্শক, এই বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে দলীয় প্রভাবে হয়েছে, দলীয় লোকদের দ্বারাই হয়েছে। দিস ইজ কমপ্লিটলি আনফেয়ার। যাই হোক, ওই বিতর্কে আমি এখানে যাচ্ছি না এই ভিডিওতে। এখন যখন তাকে ওই জায়গায় ফেরত নেওয়া হবে,
সরকার এখানে কি করতে পারে, এই সাজাকে পরিবর্তন করে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে। এটা খুব সঙ্গত কারণে যখন হোম অফিসে অ্যাপ্লাই করা হবে বা আদালতে যাবে, তারেক রহমান সাহেবের আইনজীবীরা তারা এই বিষয়টা তুলে ধরবে এবং আমি বিশ্বাস করি আদালত সেটা শুনবে এবং এখানেই তারা স্টপ করে দেবে। এক। দ্বিতীয়ত আসেন জনাব রহমানকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পর যে তারেক রহমানের উপর অন্য কোনো মামলা আছে কিনা আবার, এবং যে সাজার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই সাজা কার্যকর না করে অন্য আর কোনো সাজা দেওয়া হবে কিনা, সেখানে ক্লিয়ারলি জনাব তারেক রহমান সাহেবের উপর আরও মামলা আছে। খুব সঙ্গত কারণেই এটা এদেশের আদালতকে বোঝানো কঠিন কাজ হবে না যে তারেক রহমানকে নিলে তার উপর অন্য মামলাগুলা চলমান হয়ে যাবে এবং সেটার দ্বারা আরও অতিরিক্ত পানিশমেন্ট তার উপর ইম্পোজ করা হবে, পুশ করা হবে। সেক্ষেত্রেও আমি বিশ্বাস করি, অন্তত আমার এই 22 বছরের অভিজ্ঞতা ব্রিটিশ লাইফে, যে তারা কখনোই রাজি হবে না। তৃতীয়ত আসেন যেটা বললাম, যে তারা বিবেচনা করবে জনাব তারেক রহমানকে যে বাংলাদেশে পাঠানো হবে, ইজ মিস্টার রহমান হ্যাজ কমিটেড এনি ক্রাইম ফর হুইচ হি নিড টু গো টু বাংলাদেশ, অর্থাৎ তিনি এমন কোনো অপরাধ করেছেন কিনা যেটার জন্য তার ব্যাপারে এক্সট্রাডিশন চুক্তির প্রয়োজন হবে কিংবা বিচারের জন্য তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। ক্লিয়ারলি বাংলাদেশে গত 15 বছর থেকে গণতান্ত্রিক ব্যবস্থাগুলা বিপন্ন এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার কারণে বাংলাদেশে একের পর এক হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের যে জাতিসংঘের যে রিপোর্টগুলা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিপোর্টগুলা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে রিপোর্টগুলা, হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্টগুলা, হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টগুলা এবং আরও অনেক দেশের অনেকগুলা হিউম্যান রাইটস কমিশন, আপনারা জানেন মানবাধিকার সংস্থাগুলো যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে সুস্পষ্টভাবেই বাংলাদেশে গত 16 বছর থেকে একদলীয় শাসন ব্যবস্থা, এমনকি কিছু কিছু মানবাধিকার সংস্থার রিপোর্টটা এরকম ছিল যে বাংলাদেশে এখন অনেকটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। এমত অবস্থায় আমার অপিনিয়ন বলে ব্রিটিশ জুডিশিয়ারি উইল নট অ্যালাউ টু টেক ব্যাক মিস্টার তারেক রহমান টু বাংলাদেশ। তারপরে হ্যাঁ, অবশ্যই আমি বললাম এখানে যে বিষয়টা, যে জনাব তারেক রহমানের আইনজীবীরা তো আপিল করবেন মানবাধিকারের ব্যাপারটা। এখানে যারা এই ব্যাপারে এখনও কনফিউশনে আছেন তারা 2003 সালের যে এক্সট্রাডিশন আইন যেটা আছে সেটা একটু দেখে নিতে পারেন, প্লাস 2002 সালের কমনওয়েলথ কান্ট্রিগুলোর মধ্যে যে এক্সট্রাডিশন আইন আছে সেখানে খুব পরিষ্কারভাবেই বলা আছে। কাজেই কোনো যুক্তিতে কোনোভাবেই জনাব তারেক রহমানকে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। নাও দ্য কোয়েশ্চন ইজ স্টিল why Sheikh Hasina Wajed is urging to take back Mr. Rahman to Bangladesh and give him punishment. এখন আপনারা জানেন গত কিছুদিন থেকে এই যে বেনজির, আজিজ এবং আনারকে নিয়ে সরকার অত্যন্ত নগ্ন এবং নাজুক পরিস্থিতিতে আছে। এইটাকে ডাইভার্ট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ অনেকগুলো ট্রিক্স খেলেছেন, বিকজ শি নোজ পলিটিক্যাল ট্রিকারি অ্যান্ড পলিটিক্যাল মকারি ভেরি ওয়েল। শি ডোন্ট নো পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তিনি সোজা পথের চেয়ে বাঁকা পথ চিন্তাটাকে বেশি পছন্দ করেন। তিনি এটাই আলোচনাকে ডাইভার্ট করার জন্য তিনি কি করেছেন, বলেছেন যে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশের কিছু অঞ্চল এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে একটি পশ্চিমা দেশ সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন সেন্ট মার্টিন দখল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি এটা করে চেয়েছিলেন বিশেষ করে বেনজিরের ব্যাপারটা আলোচনাটা ডাইভার্ট করতে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখনও আমরা দেখছি যে মিডিয়া টক শোতে আমরা যারা কথা বলি, বিভিন্ন মিডিয়া যারা কথা বলি, আমরা দেখছি যে ঘুরে ফিরে উপস্থাপকরা বলেন, আপনার টিভি চ্যানেলগুলো বলেন, সেই বেনজির নিয়েই আছে তারা। কারণ সরকারের এই অপকর্ম এবং বেনজিরের এই মানে কি বলা যায়, পারস্য উপসাগরীয় উপন্যাস না মধ্যপ্রাচ্যের উপন্যাস না বিশ্বের উপন্যাস, এটা বলে তো আর শেষ করা যাবে না। মানুষ কিন্তু আলোচনা ডাইভার্ট করেন। তিনি এর মধ্যে আরেকটা ট্রাই করেছেন, হঠাৎ করে আদালতকে ব্যবহার করে কোটা প্রথা আবার চালু করার
ঘোষণা দিয়েছেন, সেটাতেও কাজের কাজ হয়নি। মানুষ কিন্তু সেই ব্যানার্জি নিয়েছে, তাদের অপকর্ম নিয়েছে, তাদের দুর্নীতি নিয়ে আছে। কাজেই শেখ হাসিনা যে নিশ্চয়ই একজন প্রাইম মিনিস্টার, তার সমালোচনা, তার দোষ, তার গণতন্ত্রহীন করে দেশকে রাখা এবং অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকা যেটাই হোক, তিনি তো একজন প্রধানমন্ত্রী। তিনি এইটুকু ভালো করেই বুঝেন যে ব্রিটিশ বা আমেরিকান কান্ট্রি, আমেরিকাতে অ্যাটলিস্ট যে হিউম্যান রাইটসগুলোকে তারা যেভাবে রেসপেক্ট করে, তারা আন্ডার এনি সার্কামস্টান্সেস, আমি বলছি দর্শক, জনাব রহমানকে, তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে যেতে এগ্রি করবে না। এবং যেহেতু আমি আমার যে আমি যুক্তি দেখিয়েছি, এইটার মধ্যে প্রথম যেটা, সেটাই হচ্ছে তাকে নিয়ে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে কিনা, যে ব্যাখ্যাটা আমি দিয়েছি একটু আগে, আমি আর বলছি না। এখানেই তারা হয়তোবা স্টপ করে দেবে, আর এটাকে ফার্দার মানে যাওয়ার জন্যই কোনো ডিসকাশনের কোনো প্রয়োজন পড়বে না। কাজেই এটা শেখ হাসিনা ভালো করেই জানেন, জেনেও ওই বেনজিরের দুর্নীতি, জেনারেল আজিজের দুর্নীতি, কারণ এরা এতই দুর্নীতি করেছে যে পুরো পুলিশ বাহিনীকেই সমালোচিত করেছে, পুরো সেনাবাহিনীকেই সমালোচিত করে দিয়েছে। আর সেই কারণেই তিনি চাচ্ছেন এদেরকে এই আলোচনাটাকে ডাইভার্ট না করলে তাদের সরকারের মানুষের কাছে তারা হেয় হচ্ছেন, তারা বিভ্রান্ত হচ্ছেন, তারা তাদের অপকর্মগুলো মানুষ জেনে যাচ্ছে, এত বেশি সমালোচনা হচ্ছে। আর সে কারণেই তিনি আসলে মূলত ওই ফালতু একটা কথা বলছেন যে তারেক রহমানকে দেশে ফেরত নেবেন। তারেক রহমানকে দেশে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে বলে অন্তত আমার বিশ্লেষণ বলে না দর্শক। কাজেই শেখ হাসিনার এই ধরনের ফালতু কথায় কান না দিয়ে কথা একটাই, যে দেশে গণতন্ত্র স্টোর করতে হলে অবশ্যই একটি জবাবদিহিমূলক সংসদ প্রয়োজন। আর জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং এই একদলীয় শাসন, এখন রাষ্ট্রটাই একটি একদলীয় শাসনে পরিণত হয়েছে, যেটা অন্তত ডক্টর ইনুস সাহেব গত সপ্তাহে রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে সুস্পষ্ট করেছেন। এই ধরনের একটি একদলীয় বাকশালী রাষ্ট্র, যেটাতে রাজনীতি আর অবশিষ্ট এখন নেই বললেই চলে, সেখানে আবার গণতন্ত্র রিস্টোর করতে হবে। এবং একদলীয় এই বাকশালী সিস্টেম থেকে দেশকে গণতন্ত্রের পথে ফেরত নিয়ে গেলেই কেবল সম্ভব নতুন নতুন ব্যানার্জির এবং আজিজদের সৃষ্টি হওয়া বন্ধ হবে। যদি সমাজে অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহি থাকে, তবেই সেটা সম্ভব। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।